কবি সুকান্ত মহাবিদ্যালয়। আজকে আমরা BSOC 134 মেথডস অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি এই পেপারটার ইউনিট 8 নিয়ে আলোচনা করব। ইউনিট 8 এ কি আছে বিষয়বস্তু, সেটা হচ্ছে ফেমিনিস্ট পার্সপেক্টিভ, অর্থাৎ রিসার্চে কিভাবে নারীবাদী পার্সপেক্টিভ একটা নতুন ডাইমেনশন নিয়ে আসছে বা তাদের বক্তব্যগুলো কিভাবে উপস্থাপিত হচ্ছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ নারীবাদী পার্সপেক্টিভ কখন কোন সময়ে উদ্ভব হলো, তাদের মূল বক্তব্য কি, কিভাবে তারা সমাজের মূল স্ট্রিমে মেইন স্ট্রিমে ফিরে আসছে এবং সমাজের প্রেক্ষাপটগুলোকে সমস্যাগুলোকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছে। তাহলে আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেমিনিস্ট পার্সপেক্টিভ। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, ফেমিনিস্ট পার্সপেক্টিভ এই নারীবাদী দৃষ্টিভঙ্গি কিন্তু সবসময় জেন্ডার অ্যাসপেক্টটাকে দেখানোর চেষ্টা করছে। কেন দেখানোর চেষ্টা করছে? কারণ যে সময়কার ঘটনা আমরা আলোচনা করব, যেখান থেকে আমরা শুরু করব, সেটা হচ্ছে 1970 এর দশক। তার কারণ হচ্ছে 1970 এর দশকের আগে যে সমস্ত প্রেক্ষাপট সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সম্পর্কগত যে আলোচনা সমাজতত্ত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এসছে, সেখানে কিন্তু জেন্ডার ধারণাটির উপরে খুব বেশি গুরুত্ব প্রদান করা হয়নি। তার মানে নারীবাদীর যে ধারণা, নারীদের যে পারসেপশন, এটা নারীর থট, থিঙ্কিং, সমাজে তার ইম্পর্টেন্স, সংস্কৃতিতে তার ভূমিকা, এগুলো কিন্তু কোনোভাবেই আলোকপাত হয়নি। তাই আমরা কি দেখে নেব 1970s, এই যে 1970 এর দশক, 1970 এর দশক থেকে কিন্তু জেন্ডার সংক্রান্ত অধ্যয়ন শুরু হতে থাকে। তাহলে এই জেন্ডার সংক্রান্ত অধ্যয়ন থেকে আমরা বুঝতে পারি যে মেল সেন্ট্রিক, পুরুষ কেন্দ্রিক যে সামাজিক প্রেক্ষাপট, যে সমস্ত আলোচনাগুলো দীর্ঘ সময় ধরে পুরুষতান্ত্রিক সমাজের মাথাচাড়া দিয়ে এসছে, যেগুলো প্রাথমিকভাবে জায়গা করে নিয়েছে, সেই জায়গায় কিন্তু নারীবাদের প্রেক্ষাপটটাকেও আলোচনা করার প্রাসঙ্গিকতা উঠে আসে। তাহলে জেন্ডার কনসেপ্টটা কিন্তু এমনি এমনি উঠে এলো না। 1970 এর দশক থেকে নারীদের পারসেপশনটাকে একটা নতুন ডাইমেনশনে দেখার কথা ভাবা হচ্ছে। তার কারণ ন্যাচারাল অর্ডার অফ থিংস, এই যে ন্যাচারাল অর্ডার অফ থিংস, এটাকে সবসময় প্যাট্রিয়ার্কাল নোশন থেকে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ সমাজকে কিভাবে পুরুষ দেখছে, অর্ডারকে কিভাবে পুরুষ কেন্দ্রিক সমাজ জাস্টিফাই করছে। অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজের আঙ্গিকে অর্ডার, পারসেপশন, এপিস্টিমোলজি, পজিটিভিস্টিক নোশন, এগুলোকে তুলে ধরার যে চেষ্টা, তার ডিফারেন্ট পারসেপশন নিয়ে আসছে নারীবাদ। কারণ পজিটিভিস্টিক এপিস্টিমোলজি, এই পজিটিভিস্টিক এপিস্টিমোলজি সবসময় কিন্তু অর্ডার অফ থিংস কে প্রাধান্য দিচ্ছে, যেখানে হিউম্যান পারসেপশন, সাবজেক্টিভিটি, হারমিনোটিক্যাল এক্সপ্রেশন, এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্স পাচ্ছে না। 1970 এর দশকের পর থেকে যখন নারীবাদী পারসেপশন উঠে আসছে, তখন তারা বলছে যে সাবজেক্টিভ এলিমেন্টের উপরে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। অর্থাৎ ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ বোথ ওয়ে অফ এক্সপ্লেনেশনের ইম্পর্টেন্স রয়েছে। একটা মহিলা কিভাবে সমাজকে দেখে, তার জীবনশৈলী, তার সামাজিক সম্পর্ক, সমাজের প্রতি তার ইম্পর্টেন্স, এগুলো কিন্তু আলোচনা করার জায়গা রয়েছে। সুতরাং 1970 এর দশকের আগে যে সমস্ত রিসার্চ ওরিয়েন্টেশন গুলো সমাজতত্ত্বের আন্ডারে আলোচনা হয়েছে, সেগুলো সবগুলোতে কোথাও না কোথাও একটা পুরুষতান্ত্রিক প্রেক্ষাপট রয়েছে। অর্থাৎ মেল ডমিনেন্স সবসময় কিন্তু সেখানে প্রাধান্য পেয়েছে। 1970 এর দশকে নারীবাদী চিন্তা ভাবনায় প্রথম জেন্ডার ওরিয়েন্টেশনটা ফুটে ওঠে। অর্থাৎ সামাজিক গবেষণায় পুরুষের
যে প্রেক্ষাপট, পুরুষের যে নোশন রয়েছে তার অপোজিট মহিলাদের অ্যাসপেক্টও ভাবতে হবে। পুরুষের পারসেপশন থেকে মহিলার জীবনকে নয়, মহিলার জীবনকে মহিলার পারসেপশন থেকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ আমরা কিন্তু দেখো ওয়েবারিয়ান পারসেপশন খুঁজে পাচ্ছি এখানে। ওয়েবার যখন ভাস্তেনের কথা বলছে, ওয়েবার যখন হারমিউটিক্সের কথা বলছে, তাহলে কিন্তু সেখানে এটা ফুটে উঠছে যে হারমিউটিক্স বা ভাস্তেন কিন্তু পারসেপশন, হিউম্যান সাবজেক্টিভ ওরিয়েন্টেশনকে প্রাধান্য দিচ্ছে। আগাস্ট কোট, এমিল দুর্খেমের মতো সোশিওলজিস্টরা তারা যখন তার আলোচনাকে রিপ্রেজেন্ট করছে, পজিটিভিজমকে যখন নিয়ে আসছে, তারা কিন্তু সাবজেক্টিভিটির উপরে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না, সোশ্যাল ফ্যাক্টকে গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ সবকিছুকে সায়েন্সের, লজিকের আন্ডারে রিপ্রেজেন্ট করা। একটা সাবজেক্টের যে নিজস্ব নোশনস, নিজস্ব আইডিয়াস, পারসেপশন, থট, থিঙ্কিং আছে, সেটা কিন্তু প্রাধান্য পাচ্ছিল না প্রথম দিকের ক্লাসিক্যাল থিঙ্কারদের আলোচনায়। অর্থাৎ আমরা কার কার নাম করব? আগাস্ট কোতের নাম বলতে পারি, এমিল দুর্খেমের নাম বলতে পারি, যারা প্রথম দিককার পজিটিভিস্ট, যারা সেই সময়ে পজিটিভিস্টিক যে এপিস্টিমোলজিকে রিপ্রেজেন্ট করছে, সেখানে কিন্তু সাবজেক্টের খুব বেশি গুরুত্ব ছিল না। কিন্তু দেখো ক্লাসিক্যাল থিঙ্কারদের মধ্যে কিন্তু ওয়েবারের নামও উঠে আসে, কিন্তু ওয়েবার ওয়াজ টোটালি ডিফারেন্ট ফ্রম দেমসেলফ। আগাস্ট কোত বা এমিল দুর্খেমের যে পারসেপশন, সেখান থেকে কিন্তু ওয়েবার ভিন্ন কথা বলছে। ওয়েবার কিন্তু সাবজেক্টিভিটি কথা বলছে। একটা ব্যক্তি কিভাবে সমাজকে দেখে, একটা ব্যক্তি কিভাবে কালচারকে ইন্টারপ্রিয়েট করে, একটা ব্যক্তির কাছে রিলিজিয়ান কিভাবে ফুটে উঠছে, তার নিজস্ব পারসেপশন আছে। সেটা কিন্তু আমরা এইভাবে আলোচনা করতে পারি না। অর্থাৎ আমরা তাকে একটা জেনারেলাইজ ফর্মে আলোচনা করতে পারি না। সবাই যেরকম করবে সেরকম করে সব ক্ষেত্রেই একটা সার্বিক রূপ দিতে পারে না ব্যক্তির আলোচনাকে। ব্যক্তির আলোচনাকে আমাকে বুঝতে হলে তার পারসেপশন থেকে বুঝতে হবে। অর্থাৎ দেখো এখানে কি বলছে, নারীবাদী পদ্ধতির প্রবক্তারা, তার মানে ফেমিনিস্ট পার্সপেক্টিভের যারা কথা বলছে, তারা কোন পদ্ধতির কথা বলছে? তারা বলছে যে জেন্ডার ওরিয়েন্টেশনকে ইম্পর্টেন্স দিতে হবে। অর্থাৎ যে সমস্ত আলোচনাগুলোর মধ্যে জেন্ডার এতদিন পর্যন্ত প্রাধান্য পায়নি, সেই আলোচনাগুলোকে যেন নতুন করে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে, বা পরবর্তীকালের সামাজিক প্রেক্ষাপটকে যদি আলোচনা করতে হয়, সেখানে কিন্তু জেন্ডার ওরিয়েন্টেশনকে প্রাধান্য দিতে হবে। সুতরাং প্রথম স্লাইডটাতে আমরা কি দেখছি, 1970s যে টাইম ফ্রেমে কথা বলছি, সেই টাইম ফ্রেমের আগে যে সমস্ত সোসাইটি ওরিয়েন্টেড আলোচনা হয়েছে, সেখানে কিন্তু মেল ডমিনেন্স ছিল। পজিটিভিস্টিক এপিস্টিমোলজি ইম্পর্টেন্স পেয়েছে। কিন্তু 1970s এর পর থেকে সেই পজিটিভিস্টিক ওরিয়েন্টেশনে জেন্ডারের পারসেপশনটাকে ইম্পর্টেন্স দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করে নেব, তাহলে কিন্তু আমাদের কাছে এন্টায়ার কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে দুটো ইম্পর্টেন্ট শব্দ পাচ্ছি, একটা হচ্ছে এপিস্টিমোলজি, আর একটা হচ্ছে অন্টোলজি। এই যে এপিস্টিমোলজি আর অন্টোলজি, এই দুটো কিন্তু কোথাও না কোথাও পজিটিভিস্টিক নোশনের সাথে অ্যাসোসিয়েটেড। অর্থাৎ প্রথম দিককার যে ক্লাসিক্যাল থিঙ্কার গুলো রয়েছে, তাদের প্রত্যেকের আলোচনার মধ্যে কিন্তু একটা এপিস্টিমোলজিক্যাল ওরিয়েন্ট আর অন্টোলজিক্যাল ওরিয়েন্টেশন ছিল। এই দুই ধরনের ওরিয়েন্টেশন কোন কোন জিনিসকে ফোকাস করে? Epistemological orientation focuses on the knowledge, as well as ontological orientation focuses on the reality. Truth can be observed through realistic perceptions. এই যে রিয়েলিটি এবং নলেজ, ট্রুথ কে আমরা রিয়েলিস্টিক ওরিয়েন্টেশন এবং নলেজের পারসেপশন থেকে, এপিস্টেমোলজিক্যাল ওরিয়েন্টেশন থেকে দেখব। এই প্রথম দিককার সত্য বা অবজারভেশনস, ট্রুথ, অবজারভেশনস, এক্সপেরিয়েন্সেস, এই সব জায়গায় কিন্তু পজিটিভিস্টিক নোশন প্রাধান্য পেয়েছে। অর্থাৎ সেগুলোকে কোথাও না কোথাও ন্যাচারাল সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সের আলোকে তুলে ধরা, সরি ফর দ্যাট, রিপ্রেজেন্ট করার কথা বলা হচ্ছে। অর্থাৎ পজিটিভিজম যেন সেই সময় একটা ডমিনেটিং রোল প্লে করেছে, সবকিছুকে ফিজিক্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্সের আলোকে দেখা।
কারণ কোথ এটা কেন চেয়েছিল, কোথ যে সময়ে পজিটিভিজমের কথা বলছে সেই সময় কিন্তু ন্যাচারাল সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সের রমরমা প্রচুর, অর্থাৎ সবকিছুর পেছনে একটা সায়েন্টিফিক ওরিয়েন্টেশন ইম্পর্টেন্স পাচ্ছে। কোচ সেই সময় দাঁড়িয়ে দেখছে যে যেহেতু সায়েন্সের একটা বড় রোল এখানে রয়েছে, তাহলে কি করতে হবে, তাহলে এমন একটা সমাজবিজ্ঞানের প্রয়োজন যে সমাজবিজ্ঞানটাকে সায়েন্সের আদলে রিপ্রেজেন্ট করো। যদি সমাজবিজ্ঞানটাকে সায়েন্সের আদলে রিপ্রেজেন্ট করি তাহলে কি দেখব, তাহলে দেখব যে সায়েন্সের আদলে এটা অনেক বেশি মানুষের কাছে অ্যাকসেপ্টেড হবে, কারণ সেই সময় সায়েন্স মানুষের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে। যদিও ওয়েবারের পারসেপশন ওয়াজ ডিফারেন্ট ফ্রম দেমসেলফ, তাই সেই সময়কার যে পজিটিভিস্টিক এপিস্টিমোলজি আর অন্টোলজি সেখানে কিন্তু ব্যক্তির খুব বেশি ইম্পর্টেন্স ছিল না, আর নারীদের তো ইম্পর্টেন্স ডেফিনেটলি ছিলই না। তাহলে এই যে পজিটিভিস্টিক অ্যাপ্রোচ, পজিটিভ তত্ত্ব বিস্তার করেছে, এবং যে দুটো ব্যক্তির নাম এখানে দিয়েছি তারা কিন্তু পজিটিভিজমের উপরে কিন্তু একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে এবং ডমিনেটিং রোল প্লে করেছে। একটা হচ্ছে আগস্ট কোথ আর একটা হচ্ছে এমিল ডুরখেইম। আমরা জানি আগস্ট কোথ হচ্ছে পজিটিভিজমের ফাউন্ডিং ফাদার, এবং পরবর্তীকালে এমিল ডুরখেইম কিন্তু পজিটিভিজমকে আরো বেশি ইলাবোরেট করেছে, পজিটিভিজম এর ওরিয়েন্টেশনকে আরো সিস্টেমেটিক ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন। তার ডিভিশন অফ লেবার, সোশ্যাল ফ্যাক্ট, তার রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, এগুলোর মধ্যে দিয়ে তিনি কিন্তু পজিটিভিজমকে আরো বেশি স্ট্রংলি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন এবং দেখিয়েছেন কিভাবে সমাজে পজিটিভিজম একটা ডমিনেটিং রোল প্লে করেছে। দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে, বক্সের মধ্যে আমি ম্যাক্স ওয়েবারের নামটাকে মেনশন করেছি। ম্যাক্স ওয়েবার ওয়াজ হবে ক্রিটিক্যাল অফ দ্য পজিটিভিস্ট। ম্যাক্স ওয়েবার ক্রিটিক্যাল কেন ছিল, কারণ ম্যাক্স ওয়েবারের যে ওরিয়েন্টেশন, ম্যাক্স ওয়েবারের ওরিয়েন্টেশন কিন্তু কি দেখাচ্ছে, ম্যাক্স ওয়েবারের ওরিয়েন্টেশন দেখাচ্ছে যে পজিটিভিজম ব্যক্তিকে ইম্পর্টেন্স দেয়। একটা সোশ্যাল সায়েন্সে, সোশিওলজির মতো সাবজেক্টে যেখানে সমাজকে নিয়ে ডিল করা হয়, সেই সমাজের একদম সেন্টার পয়েন্ট অফ ইউনিট হচ্ছে হিউম্যান। ব্যক্তি যেহেতু সেন্টার পয়েন্ট অফ ইউনিট এবং তাকে কেন্দ্র করে যেহেতু এন্টায়ার সোসাইটি তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখছে, সেই ব্যক্তি প্রাধান্য পাচ্ছে না। তাহলে তার থট, থিঙ্কিং, ডিসিশনস মেকিং, সোশ্যাল পজিশনস, এগুলো তখনই জাস্টিফাইড হবে যখন ব্যক্তির অ্যাসপেক্ট আমি দেখব। অর্থাৎ আমি কি ভাবছি আর তুমি কি ভাবছো, এই দুটোর পারসেপশন কিন্তু ডিফারেন্ট। একই জায়গায় দাঁড়িয়ে ধরো বা একই সিনেমা হলে ধরো 500 লোক বসে মুভি দেখছে, সেই সিনেমাটা কিন্তু প্রত্যেক কাছে একই রকম ভাবে রিপ্রেজেন্ট হয়নি বা হবে না। কারো হয়তো সিনেমাটা স্টোরি ভালো লেগেছে, কারো হয়তো তার স্ক্রিপ্ট, তোমার স্ক্রিন পেলে ভালো লেগেছে, কারো হয়তো ক্যামেরা এডিটিং ভালো লেগেছে, কারো হয়তো লোকেশনস ভালো লাগবে, আর হয়তো গানগুলো খুব ভালো লেগেছে, কারো হয়তো তোমার অ্যাক্টর অ্যাক্ট্রেসের ড্রেস পরে ড্রেসটা তাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে। তো এরকম ভালো লাগার পারসেপশনটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। অর্থাৎ ইন্ডেক্সে আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে ইন্ডেক্সিক্যালিটি আলোচনা করেছিলাম। ইন্ডেক্সিক্যালিটি কিন্তু বলা হচ্ছে যে ইন্ডেক্সে কিন্তু একটা বড় রোল রয়েছে। ইন্ডেক্স কিন্তু ব্যক্তির উপর ইম্প্যাক্ট ফেলে, অর্থাৎ কোনো ব্যক্তি কিভাবে ঘটনাকে দেখছে এটা কিন্তু প্রকৃতভাবে ব্যক্তির পারসেপশনের উপরে ভিত্তি করে দেখতে হবে। অর্থাৎ তিনি ভাস্তেনে কথা বলছেন। তাহলে দেখো ম্যাক্স ওয়েবারের যে দুটো ইম্পর্টেন্ট পারসেপশন, সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন আর হচ্ছে ভাস্তেন। তাহলে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন কেন তিনি বলছেন, তাহলে সাবজেক্টকে ইন্টারপ্রিট করতে হবে, তবেই তো ট্রুথ, রিয়েলিটি, অবজেক্টিভিটিকে বোঝা যাবে। অর্থাৎ অবজেক্টিভিটিকে বোঝার জন্য আমাকে কিন্তু সোশ্যাল অর্ডারকে ফলো করতে হবে না। অবজেক্টিভিটিকে বুঝতে হলে আমাকে উই হ্যাভ টু স্টাডি হিউম্যান
in a subjective interpretation. So we have to apply subjective interpretation so that we can understand subjective orientation. একটা ব্যক্তির পারসেপশনকে বুঝতে হলে আমাকে কিন্তু তার মতো করে ভাবতে হবে why that person did this. ধরো কোনটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এই অ্যাক্সিডেন্টটা কি যদি আমাকে রিয়েলাইজ করতে হয় বা বুঝতে হয়, তাহলে কিন্তু আমাকে সেই ব্যক্তির অ্যাসপেক্টেই বুঝতে হবে, অর্থাৎ ব্যক্তি কিভাবে ঘটিয়েছে সেটা থেকেই আমাকে বুঝতে হবে, তবে কিন্তু আমাকে আমার অ্যাক্সিডেন্টটা বোঝা ক্লিয়ার হবে। অর্থাৎ আমি কিভাবে দেখছি সেখানে দাঁড়িয়ে আর যে অ্যাক্সিডেন্টটা ফেস করলো সে কিভাবে দেখেছে, দুটোর মধ্যে পারসেপশন ডিফারেন্ট। তাহলে প্রকৃত নলেজটা যদি আমাদেরকে পেতে হয়, তাহলে যে অ্যাক্সিডেন্টটা ফেস করলো তার কাছ থেকে আমাকে জানলে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কি কি কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেখানে কি ঘটনা এক্স্যাক্টলি ঘটেছে। That's why they called about the subjective interpretations. Next point is Verstehen. They are talking about Verstehen. Verstehen কথা বলছে। Verstehen মানে কি? Verstehen কিন্তু একটা জার্মান শব্দ। ওয়েবার ভার্স্টেন শব্দটা কেন বলছে? ওয়েবার ভার্স্টেন শব্দটা বলছে যে প্রত্যেকটা ঘটনার দেখো দুটো ওরিয়েন্টেশন হয়। এটা যে ব্যক্তি দেখছে তার পারসেপশন, আর যাকে দেখছে বা যে ঘটনাটাকে দেখছে সেই ঘটনার ওরিয়েন্টেশন অফ পারসেপশনস। ধরো আমি বলি, আজকে দাঁড়িয়ে আসতে 10 বছর আগেকার ঘটনা আর প্রকৃত ইমেজ খুঁজে পাওয়া একটু ডিফিকাল্টি হবে, কারণ যে ঘটনাটা 10 বছর আগে ঘটেছে সেই সময়, সেই সামাজিক প্রেক্ষাপট, সেই সময়ের সমাজ স্ট্রাকচার, কালচারাল ব্যাকগ্রাউন্ড, রুলস রেগুলেশন, মানুষের মনোভঙ্গি, এগুলো কিন্তু মাইনে রাখে, এগুলো কিন্তু প্রায়োরিটি পাবে। তাহলে সে তাকে যদি প্রায়োরিটি না দেয় বা সেই বিষয়গুলোকে যদি প্রায়োরিটি না দিই, তাহলে কিন্তু সেই সময়কার ঘটনাটাকে উপজীব্য করা সহজ হবে না। ধরো তুমি কোনো একটা মুভি যখন পুরনো কোনো একটা হিস্টোরিক্যাল ফ্যাক্টকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, সে তো হিস্টোরিক্যাল ফ্যাক্টকে প্রেজেন্ট কনটেক্সটে রিপ্রেজেন্ট করতে পারতো। ধরো যোধা আকবর, যোধা আকবরকে ধরো প্রেজেন্ট কনটেক্সটে রিপ্রেজেন্ট করছি। যোধা ধরো বা আকবর ধরো যুদ্ধ করতে যাচ্ছে, ধরো তোমার একটা ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে, AK-47 নিয়ে ধরো আকবর যাচ্ছে যুদ্ধ করতে, প্রেজেন্ট কনটেক্সটে আমার এগুলো অ্যাভেলেবেল না, ট্যাঙ্ক অ্যাভেলেবেল, AK-47 অ্যাভেলেবেল। কিন্তু যখন আমি সিনেমা যখন দেখছি কি তাকে সেই সমাজে সেই কালচার অ্যাসপেক্টে তৈরি করা হচ্ছে, সেই সময়কার ঘোড়া, সেই সময়কার রথ, তীর ধনুক, তোমার কামান, সেগুলোকে কেন নিয়ে আসার চেষ্টা করা হয়, অর্থাৎ সেই ঘটনাটাকে সেই সামাজিক ওরিয়েন্টেশন থ্রু ব্যাখ্যা করার একটা চেষ্টা। ভার্স্টেইনের কথা তিনি বলছেন। তবে কি হবে, সেই ঘটনাটার প্রপার ইমেজটা ক্লিয়ার হয়ে যাবে। ওয়েবার কি বলছে? ওয়েবার, the choice of the subject matter for research was not value free. খুব সুন্দর দুটো কথা ওয়েবার বলছে। ওয়েবার বলছে যে কোনো রিসার্চের ক্ষেত্রে যখন আমরা কোনো টপিককে চুজ করব, that would not be value free. সেটা কিন্তু ভ্যালু ফ্রি হবে না। ভ্যালু ফ্রি মানে, ভ্যালু মানে কি? ভ্যালু মানে হচ্ছে মূল্য, তাই তো? অর্থাৎ কোনো বিষয় বা কোনো কিছু চুজ করার ক্ষেত্রে বা যেটা ব্যক্তিকে যেভাবে টাচ করে, ব্যক্তির যে পারসেপশন, তাহলে রিসার্চের জন্য কোনো গবেষণার যে বিষয়বস্তু আমরা চুজ করব, পছন্দ করব, সেটা কিন্তু ভ্যালু ফ্রি হলে হবে না। অর্থাৎ আমার গবেষণার বিষয়বস্তু ধরা হচ্ছে ওল্ড এজ হোম, তাহলে ওল্ড এজ হোম যদি আমি চয়েস করি, ওল্ড এজ হোমে যে কাজ করবো বলে আমি ঠিক করেছি, তাহলে ওল্ড এজ হোমে যে আমার কাজ চলছে, তার পিএইচডি কাজ, সেখানে যখন আমি চুজ করি, তাহলে আমাকে তো সেই তাদের প্রবলেম বা সেই সিচুয়েশনটা আমাকে টাচ করেছে, যে আমার মনে হয়েছে যে এই দিকগুলোকে দেখানো যেতে পারে, কারণ এই দিকগুলো কোথাও না কোথাও সমাজের ইম্পর্টেন্স রাখছে, সমাজকে প্রভাবিত করছে, সমাজের উপর ইম্প্যাক্ট ফেলছে। তাহলে এটা যে আমি বুঝেছি, তাহলে এটা আমার একটা সাবজেক্টিভ ওরিয়েন্টেশন। তাহলে সাবজেক্টিভ ওরিয়েন্টেশন মানে হচ্ছে এর মধ্যে কিন্তু একটা ভ্যালু রয়েছে, ভ্যালু লোডেড। তাহলে রিসার্চের টপিক চুজ করব, সেটা কিন্তু ভ্যালু লোডেড। কিন্তু তিনি কি বলছেন? তিনি বলছেন যে যখন সেটাকে ওরিয়েন্টেশন যখন তুমি ব্যাখ্যা করবে,
ব্যাখ্যা কিন্তু হবে তোমার ভ্যালু ফ্রি। কেন ভ্যালু ফ্রি কথা বলছে? তাহলে ভ্যালু ফ্রি ইজ মোর ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, টু রেকটিফাই দ্য থট। অর্থাৎ যখন ওল্ড এজ হোমে আমি যখন ফিল্ড করতে যাব, তখন কি দেখবো? ওল্ড এজ হোমে যখন আমি ফিল্ড করতে যাব, ফিল্ড করতে গিয়ে আমরা দেখব আমার কিন্তু ব্যক্তিগত ইমোশন সেখানে অ্যাটাচ হবে না। আমার কাজ কি হবে? আমার কাজ ডেটা কালেক্ট করা, ডেটা কালেক্ট করে প্রপারলি ডেটা কালেক্ট করা, অর্থাৎ এক্স্যাক্টলি যেটা ঘটছে সেই এক্স্যাক্ট ইমেজটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। আই ক্যান নট বি অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট সিচুয়েশনস। একটা বয়স্ক লোক ধরো সমস্যা ভুগছে, আমি কিন্তু তার ইমোশনস দিয়ে গলে গেলাম, দিয়ে ধরো তাকে আমার রিসার্চকে হ্যাম্পার করে ফেললাম, এটা করলে কিন্তু চলবে না। তাহলে ইমোশনসকে সেখানে কিন্তু যোগ করলে চলবে না। সেই জন্য বলছে, দেখো নেক্সট লাইনটা বলছে, however once the choice was made, then the study was done in a value free manner. তাহলে ভ্যালু ফ্রি ম্যানার মানে, তার মানে হচ্ছে যে এই যে ব্যক্তিকে আমি চুজ করলাম, এটা কিন্তু আমার ভ্যালুর দিক থেকে চুজ করব না। তাহলে এই যে স্লাইডটা, এই স্লাইডটাতে কিন্তু আমরা কতগুলো ইমেজ পেলাম। কি কি পেলাম? প্রথমত প্রথম দিককার যে পজিটিভিস্টিক থিঙ্কার, তারা কারা কারা ছিলেন? সেটা হচ্ছে আগাস্ট কোত, এমিল দুর্খেইম। তারা যে সমস্ত এপিস্টিমোলজিক্যাল আর অন্টোলজিক্যাল ওরিয়েন্টেশনকে রিপ্রেজেন্ট করেছেন, তার সবগুলোতে কিন্তু পজিটিভিজমের একটা বড় রমরমা রয়েছে। ঠিক আছে। সেকেন্ড কি যাচ্ছি, সেই সময়কার যে ক্লাসিক্যাল থিঙ্কার, সেই ক্লাসিক্যাল থিঙ্কার কি করছে? সেই ক্লাসিক্যাল থিঙ্কার ওর নাম কি পেলাম? সেটা হচ্ছে ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার কি করছে? ম্যাক্স ওয়েবার বলছে পজিটিভিজমকে তোমার ক্রিটিসাইজ করছে। পজিটিভিজমকে ক্রিটিসাইজ করে কি করছে? দুটো নতুন পারসেপশন নিয়ে আসছে, সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন এবং আরটা কি, আরটা হচ্ছে তোমার হচ্ছে ভাস্তেন। তাহলে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন আর ভাস্তেন, এই যে দুটো পারসেপশন, এটা যখন ওয়েবার রিপ্রেজেন্ট করছে, ওয়েবার এটা থ্রু দেখানোর চেষ্টা করছেন যে শুধুমাত্র পজিটিভিস্টিক ওরিয়েন্টেশনে আমরা সমাজকে দেখব না, আমরা সাবজেক্টিভ ওরিয়েন্টেশন দেখব। সেটা কিন্তু ওয়েবার দেখাচ্ছে না। দেখো এখানে আমরা যে জিনিস দেখবো, এটা হচ্ছে এন্ড্রোসেন্ট্রিক। আমি মনে পরের স্লাইডও দিয়েছি, হয়তো পরের দিকে আছে। ঠিক আছে, এন্ড্রোসেন্ট্রিক আর হচ্ছে তোমার জিনোসেন্ট্রিক, ঠিক আছে, বা গাইনোসেন্ট্রিকও বলেন সময়। তাহলে অ্যান্ড্রোসেন্ট্রিক আর গাইনোসেন্ট্রিক, এই অ্যান্ড্রোসেন্ট্রিক মানে হচ্ছে কি? অ্যান্ড্রোসেন্ট্রিক মানে হচ্ছে মেল ওরিয়েন্টেশন। তাহলে 1970-এর দশকের পরবর্তীকালে যে সমস্ত ফেমিনিস্ট পারসেপশন এনরিচ করে, ফেমিনিস্ট পারসেপশন উদয় হয়, তারা কিন্তু অ্যান্ড্রোসেন্ট্রিক পদ্ধতির সমালোচনা করছে। কেন? কারণ এর আগে পর্যন্ত যে সমস্ত রিসার্চের ওরিয়েন্টেশন আলোচনা করা হয়েছে, সেখানে মেল পারসেপশন প্রাধান্য পেয়েছে, মহিলাদেরকে গুরুত্ব দেওয়া হয়। সেকেন্ড পয়েন্টে আসি, ধরে নেওয়া হয়েছিল যে মানুষের প্রতিনিধিত্ব করা হয়েছে পুরুষদের দ্বারা। অর্থাৎ হিউম্যানের পারসেপশন হিসেবে যদি কোনো এক্সাম্পল আমাকে বড় করতে হয়, and that should be related to a male। অর্থাৎ হিউম্যানের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা মেলকে বেছে নিয়েছি, সেখানে মহিলাকে কোনো গুরুত্বই দিই, এটা তারা দেখানোর চেষ্টা করছে। এটা ধরে নেওয়া হয়েছিল যে মানুষ এবং যারা সমাজের উন্নয়নে অবদান রেখেছে, তারাই পুরুষ এবং তাদের ভ্রাতৃত্ব, অর্থাৎ মেল অ্যান্ড ব্রাদারহুড, এরাই সমাজের ডেভেলপমেন্টে এন্টায়ার কন্ট্রিবিউশন রেখেছে। মহিলার কোনো কন্ট্রিবিউশন নেই, কারণ কোনো লেখাপত্র, কোনো জার্নাল, কোনো আর্টিকেল, কোনো রিসার্চ, কোথাও মহিলাদের সম্বন্ধে বড় কোনো বিষয়বস্তুর কেন্দ্রিক লেখা আলোকপাত হয়ে ওঠেই, মহিলা প্রাধান্য পাচ্ছে না। জেন্ডার সংক্রান্ত বিষয়ে তাদের বলার খুব কম ছিল, অর্থাৎ যে সমস্ত আলোচনাগুলো, সেখানে জেন্ডার খুব বেশি ইম্পর্টেন্স পায়নি। নারীদের উপরে এইসব পরিবর্তনের প্রভাব সম্পর্কে তাদের তেমন কিছু বলার ছিল না। অর্থাৎ তারা মহিলা বা হিউম্যান বা উইমেনদেরকে সেন্টার পয়েন্ট অফ এক্সপ্লানেশনে রাখেনি। সোসাইটির সিংহভাগ বা সোসাইটির ইমেজ
মেল সেন্ট্রিক, মেলের উপরে রিপ্রেজেন্ট করে কিন্তু নিজের জায়গা দখল করেছে। তারপরে কি বলছে, প্রগতি ও চিন্তার সার্বজনীন ধারণা কেবলমাত্র পুরুষের মহাবিশ্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল, অর্থাৎ প্রোগ্রেস, ডেভেলপমেন্ট, কমপ্লিকেটেড থট সব যেন পুরুষ কেন্দ্রিক ছিল। তাহলে আমরা মোরাল অফ দ্য স্টোরি কি পেলাম এই স্লাইডটার মধ্যে, যে সেই সময়কার বলতে 1970s এর আগেকার সোশিওলজির যে প্রেক্ষাপট, সেখানে যে সমস্ত আলোচনাগুলো ছিল সেগুলো হচ্ছে এন্ড্রোসেন্ট্রিক। এন্ড্রোসেন্ট্রিক মানে হচ্ছে মেল কেন্দ্রিক, পুরুষ কেন্দ্রিক। তাই নারীবাদীরা সেই এন্ড্রোসেন্ট্রিক আইডিওলজিকে সমালোচনা করছে। তারপরে কি বলছে, 19 শতকে যুক্তি, যৌক্তিকতা ও অভিজ্ঞতাবাদের প্রাধান্য বস্তুনিষ্ঠতার একটি মিথ্যা ভিত্তি ছিল। অর্থাৎ সেই সময় যে লজিক, রেশনালিটি, ইম্পিরিসিজমের কথা বলা হচ্ছে, অবজেক্টিভ ম্যানার, এই অবজেক্টিভ ওরিয়েন্টেশনটা যেন কোথাও না কোথাও কার সাথে রিলেটেড, এই অবজেক্টিভ ওরিয়েন্টেশনটা হচ্ছে রিলেটেড হচ্ছে মেল ওরিয়েন্টেড। That's why they talk about this is a false objectivity. অর্থাৎ সমাজের যে চিত্র, যে এম্পায়ার তৈরি করা হয়েছিল that period of time, that was totally based on false basis. তাহলে ফলস এর উপরে দাঁড়িয়ে, কারণ সেই সময়ে যে সমস্ত রিসার্চের ওরিয়েন্টেশন, সেখানে থেকে মহিলাদেরকে বাদ দেওয়া হয়েছে। কারণ সেই সময়ে যে সমস্ত তাত্ত্বিক থিঙ্কাররা উঠে এসেছিল, তারা পক্ষপাত দুষ্ট ছিল, পুরুষকেই যেন বেশি ইম্পর্টেন্স দিয়েছে, তাকেই ক্ষমতার শীর্ষস্থানে রেখেছে, তাকেই সমাজের পিনাকলে রেখে দিয়েছিল। তাই পক্ষপাত তারা করেছে, পুরুষকে বেশি প্রায়োরিটি দিয়েছে, মহিলাকে কম প্রায়োরিটি দিয়েছিল। এবং সেই সময় দেখাচ্ছে যে রুসো বা কান্টের মতো যে সমস্ত থিঙ্কাররা উঠে এসেছিল, তারাও কিন্তু নারীদের যে পারসেপশন, জেন্ডার ওরিয়েন্টেড যে পারসেপশন, সেগুলোকে খুব বেশি প্রাধান্য দেয়নি, তাকে গৃহের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রেখেছিল। অর্থাৎ গৃহকেন্দ্রিক কাজের সাথে যেন কোথাও না কোথাও হেরিটেরি উইমেনরা অ্যাসোসিয়েটেড, didn't get any extra advantage in our social circumstances. নারীদের অবস্থান ছিল সত্য, যুক্তি ও বিজ্ঞানের অর্থাৎ অপর দিকে, অর্থাৎ সত্য, ট্রুথ, নলেজ, রেশনালিটি, যে কথাই বলা হয়েছে, সেখানে কিন্তু নারীদেরকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়নি, এটা কিন্তু বারবার এখানে বলা হচ্ছে। তারপরে কি বলছে, যে এই ধরনের চিন্তা ও দক্ষতার প্রাতিষ্ঠানিকীকরণের অর্থ হলো সমাজের এই দৃষ্টিভঙ্গি বৈধ এবং কর্তৃত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ চিন্তা ও দক্ষতার যে প্রাতিষ্ঠানিকীকরণ, সমাজের এই দৃষ্টিভঙ্গি বৈধ, কর্তৃত্বপূর্ণ। কারণ হচ্ছে যে সেই সময়ে মেল সেন্ট্রিক যে আইডিওলজি, সেটাকেই যেন সমাজ বৈধ মনে করেছে, সেটাকেই সমাজ প্রায়োরিটি দিয়ে দিয়েছে, অর্থাৎ এটাই ঠিক। অর্থাৎ সেই সময়কার যে থট অ্যান্ড থিঙ্কিং, যে আইডিওলজি, সেটা কিন্তু সবসময় মেল সেন্ট্রিক। তাহলে এই যে নারী সেন্ট্রিক, গাইনোসেন্ট্রিক আইডিওলজি, সেখানে কিন্তু কি দেখলাম, অ্যান্ড্রোসেন্ট্রিককে সমালোচনা করা হচ্ছে। নারীবাদীরা কি দেখাচ্ছে, কিভাবে তারা সমালোচনার জায়গা দখল করছে। তারা বলছে যে যেভাবে রিজনকে দেখানো হয়েছে, রিজন নিজেই সামাজিকভাবে গঠিত, অর্থাৎ রিজনকে কোনো পুরুষতান্ত্রিক আইডিওলজি দেখাতে হবে না, রিজন ইটসেলফ সোশ্যালি ইভলভ। কোনো ঘটনা, কোনো প্রেক্ষাপট কিভাবে উপস্থাপিত হচ্ছে, সেটাকে আমাকে জটিল ভাবে ব্যাখ্যা করতে হবে না, সেটা কিন্তু খুব সাবলীল ভাবেই উপস্থাপিত হয়। অর্থাৎ সেটাকে পুরুষের প্রাধান্য দিতে হবে এমন নয়। আর কি বলছে, ভ্যালিডিটি অফ নলেজ এন্ড ইভেন দ্য রিসার্চ কোয়েশ্চেনস গুলি অ্যান্ড্রোসেন্ট্রিক ছিল। অর্থাৎ সেই সময়কার যে রিসার্চ কোয়েশ্চেন বা ওরিয়েন্টেশনটা, সেটা অ্যান্ড্রোসেন্ট্রিক, গাইনোসেন্ট্রিক ছিল না, পুরুষ কেন্দ্রিক প্রশ্ন।
যেন কোথাও না কোথাও পুরুষরা বাড়ির বাইরের কাজের সাথে ইনভলভমেন্ট, তারা ডিসিশনস মেকিং, তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের পাওয়ার ডমিনেন্স উপরে থাকবে, এটা যেন ধরেই নেওয়া হয়েছে। অর্থাৎ সবকিছু কোশ্চেন গুলো যেন অটোমেটিক পুরুষ কেন্দ্রিক জায়গা দখল করছে। আর কি বলছে, জিজ্ঞাসা করা প্রশ্ন এবং বিশ্লেষণ সবই যেন কোথাও ম্যাসকুলাইন নেচারে ফলো করছে, অর্থাৎ ম্যাসকুলিনিটির উপরে ইম্পর্টেন্স। আর কি বলছে যে ঐতিহ্যগত জ্ঞান বিজ্ঞানগুলি মহিলাদের কণ্ঠস্বরকে বাদ দিয়েছে। ট্র্যাডিশনাল যে সমস্ত আলাপ আলোচনা, যে সমস্ত রিসার্চ, যে সমস্ত থট থিঙ্কিং, সেখানে মহিলাদেরকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়নি। তাদের কণ্ঠকে, কণ্ঠ মানে হচ্ছে এখানে গলা নয়, কিন্তু কণ্ঠ মানে তাদের আওয়াজ, পারসেপশন খুব বেশি লেখাপত্রের মধ্যে ফুটে ওঠেনি। বিজ্ঞান এবং ইতিহাস সম্পূর্ণরূপে পুরুষালী দৃষ্টিকোণ থেকে লেখা, অর্থাৎ ইতিহাসের পাতা উল্টালে আমরা পুরুষতান্ত্রিক রাজত্ব পাবো, পুরুষতান্ত্রিক সাম্রাজ্য পাবো। যে যে এম্পায়ার, যে সিভিলাইজেশনের চিত্র তুলে ধরা হয়েছে, সেখানে যেন খোদাই করা হয়েছে পুরুষের দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় পাওয়ারকে। মহিলার যে সেখানে গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্স ছিল, সেটা ততটা বেশি সেই সময়ে বিজ্ঞান ও ইতিহাসের পরিকাঠামোর মধ্যে জায়গা করে নিতে পারেনি। ঐতিহ্যগত সমাজতাত্ত্বিক বিশ্লেষণের বিষয়বস্তু সর্বদাই পুরুষ। তাহলে দেখো এখানে কিন্তু আমরা কি দেখছি, এখানে যেন কোথাও না কোথাও একটা কন্ট্রাডিকশন চলছে তোমার অ্যান্ড্রোসেন্ট্রিক এবং গাইনোসেন্ট্রিকের মধ্যে। পুরুষ কেন্দ্রিক আলোচনা, মহিলা কেন্দ্রিক আলোচনা, পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো, মহিলা তোমার ফেমিনাইন সোসাইটি, মহিলা কেন্দ্রিক সমাজ যে কাঠামো, এগুলোর মধ্যে যেন একটা বিরোধ চলছে। মহিলা তারা নিজেদের বক্তব্যকে তুলে ধরছে, নিজেদের জায়গাকে সমাজতত্ত্বে একটা স্ট্রং ভাবে রিপ্রেজেন্ট করার জন্য পুরুষ আইডিওলজিকে কিন্তু তারা ডিস্ট্রয় কথা বলছে, ক্রিটিসাইজ করছে, যে কোন জায়গায় তারা ক্রিটিসিজমের জন্য দায়ী। আর কি বলছে, পুংলিঙ্গ পক্ষপাতের অর্থ হলো যে নারী সুলভ দৃষ্টিকোণকে মানবতাবাদী দৃষ্টিভঙ্গির একটি অংশ বলে ধরে নেওয়া হয়েছে। পক্ষপাতের অর্থ হলো, পুংলিঙ্গ পক্ষপাতের অর্থ হলো নারী সুলভ দৃষ্টিভঙ্গি মানবতাবাদী দৃষ্টিভঙ্গির একটি অংশ বলে ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ মানবতাবাদ বলতে দেখো ব্র্যাকেটে কি বলছে, পুরুষতান্ত্রিক ব্যাখ্যা। অর্থাৎ হিউম্যানিজম মানেই আমরা ধরে নিচ্ছি পুরুষ কেন্দ্রিক সমাজ। তাহলে এই যে হিউম্যানিজম, এখানে যে নারী সুলভ বিষয়টা রয়েছে সেটাকেও প্রায়োরিটি দিতে হবে। তাহলে নারী সুলভ বিষয়টির কিন্তু প্রাধান্য এখানে দেখতে হবে। পুংলিঙ্গ পক্ষপাতের অর্থ হলো নারী সুলভ দৃষ্টিকোণকে মানবতাবাদী দৃষ্টিভঙ্গির একটি অংশ বলে ধরে নেওয়া। অর্থাৎ পুরুষতন্ত্রের অপোজিটে মহিলাতান্ত্রিক প্রেক্ষাপটকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়ার প্রয়োজন রয়েছে। তাহলে এতক্ষণ ধরে যেটা বলছিলাম, অ্যান্ড্রোসেন্ট্রিক আরটা হচ্ছে গাইনোসেন্ট্রিক। অ্যান্ড্রোসেন্ট্রিক মেল ওরিয়েন্টেশনকে গুরুত্ব দিচ্ছে, গাইনোসেন্ট্রিক ফিমেল ওরিয়েন্টেশনকে ইম্পর্টেন্স দিচ্ছে। স্মিথের যে আলোচনা, স্মিথের মতে আমরা কি দেখছি, নারীবাদীরা যুক্তি দিয়েছিলেন যে সমাজ বিজ্ঞান অপ্রতিফলিত এবং শাসক শ্রেণীর পুরুষদের দৃষ্টিকোণ থেকে নারীকে উপস্থাপিত করেছে। তাহলে স্মিথ কি ক্রিটিসাইজ করছে? স্মিথ ক্রিটিসাইজ করছে যে নারীবাদীরা যে সমাজ বিজ্ঞান অপ্রতিফলিত, শাসক শ্রেণীর পুরুষদের দৃষ্টিকোণ, অর্থাৎ সমাজে দেখো নারীদের পারসেপশনটা যেন পুরুষের চোখ থেকে দেখতে হচ্ছে। পুরুষ কিভাবে নারীকে দেখবে, নারীরা কোন কোন জায়গায় শোষিত, কোন কোন জায়গায় ক্ষমতা পাওয়ার, কোন কোন জায়গায় তার ইম্পর্টেন্স, তার প্রয়োজনীয়তা রয়েছে, এটাকে আমি পুরুষের দৃষ্টিকোণ থেকে দেখছি। তাহলে এই যে তিনি কিন্তু মেল সোশ্যাল ইউনিভার্সের কথা বলছে, অর্থাৎ শিল্প সমাজ বিজ্ঞান, রাজনৈতিক পরিকাঠামো, সামাজিক অংশ সমস্ত ক্ষেত্রে যেন একটা মেল সোশ্যাল ইউনিভার্সের কথা রয়েছে। নারীর জগৎ কি বলছে, ঘরোয়া পরিসরে সীমাবদ্ধ ছিল।
মূলধারার নৃবিজ্ঞান, শিশু পালন, গৃহস্থ কাজ, এই সমস্ত কাজে মহিলাদের অংশগ্রহণকে দেখে, অর্থাৎ কোথাও না কোথাও প্রিডমিনেন্টলি আমরা ধরেই নিচ্ছি মহিলাদের কাজ হলো শিশুর জন্মদান, তার লালন পালন, দেখাশোনা করা, গৃহস্থের অন্যান্য কাজগুলোকে করা। অর্থাৎ এই সমস্ত হোমলি যে অ্যাটমসফিয়ার ওরিয়েন্টেড যে কাজ, এই সমস্ত কাজগুলো কারা করবে? মহিলারা করবে। তাহলে প্রিডমিনেন্টলি এই যে স্টিরিওটিপিক্যালি আমরা ধরেই নিচ্ছি যে মহিলাদের কাজই হচ্ছে এগুলোকে রিপ্রেজেন্ট করা। এই স্টিরিওটিপিক্যাল ওরিয়েন্টেশনকে কিন্তু স্মিথ ডিস্ট্রয়ের কথা বলছে। এবং স্মিথ আরো একটা ইম্পর্টেন্ট কথাকে রিপ্রেজেন্ট করছে, বলছে যে এই যে প্যাট্রিয়ার্কাল নোশন অফ থট, এই যে অ্যান্ড্রোসেন্ট্রিক নলেজের যে ওরিয়েন্টেশন, এই অ্যান্ড্রোসেন্ট্রিক নলেজের উৎপত্তি কিভাবে হয়েছে? থ্রু এলিট ক্যাটাগরিজ, অর্থাৎ যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ তারাই কিন্তু এই ধরনের আইডিওলজি গুলোর জন্ম দিচ্ছে। প্রভাবশালী ব্যক্তিবর্গ, মানুষজন দেখানোর চেষ্টা করছে কিভাবে সমাজের মধ্যে মহিলাদের প্রাধান্যকে কম করে পুরুষতান্ত্রিক প্রাধান্যকে বেশি গুরুত্ব দেওয়া হবে। নারীবাদীদের আলোচনায় যে সমস্ত মেথড গুলো ইম্পর্টেন্স পাচ্ছে, খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু কতগুলো নিয়ে অলরেডি আলোচনা করেওছি, সেটা হচ্ছে ফেনোমেনোলজি, এথনোমেথোলজি এবং ইন্টারঅ্যাকশনস। তাহলে এই যে পদ্ধতিগুলো, এগুলো কিন্তু নারীবাদীরা ইম্পর্টেন্স দিচ্ছে। কেন? তার কারণ হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে মাইক্রো পার্সপেক্টিভ, গ্রাসরুট লেভেল, সাবঅল্টার্ন পার্সপেক্টিভ, সাবজেক্টিভ ওরিয়েন্টেশন, এগুলোকে ব্যাখ্যা করা ইজি। ফেনোমেনোলজি হচ্ছে যে ঘটনা ওরিয়েন্টেড পারসেপশনস, অর্থাৎ একটা ঘটনাকে ব্যক্তি কিভাবে ইন্টারপ্রিয়েট করে এটাকে দেখা, অর্থাৎ মহিলারা কিভাবে ঘটনাকে ইন্টারপ্রিয়েট করছে সেটাকে ব্যাখ্যা করতে করা বলছে। অর্থাৎ মহিলাদের চোখের যে ঘটনা সেটাও কিন্তু প্রাধান্য রয়েছে। কেন মহিলাদের অবস্থা খারাপ, কেন তারা সামাজিকভাবে পিছিয়ে, এটা কিন্তু আমাদেরকে মহিলাদের দৃষ্টিকোণ থেকেও ভাবতে হবে, চোখে দিয়ে দেখতে হবে। এথনোমেথোলজি, এথনোমেথড, অর্থাৎ মহিলারা কি কি মেথড অ্যাপ্লাই করছে, তাই না? কোন ঘটনাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে একটা ব্যক্তির কি পারসেপশন, অর্থাৎ একটা পার্টিকুলার মহিলা কিভাবে দেখছে, এটা একটা হাই ক্লাস সোসাইটির মহিলা, একটা সাদা চামড়ার মহিলা ধরো, ঠিক আছে, আর একটা ধরো ব্ল্যাক পিপল মহিলা, ব্ল্যাক উইমেন, তারা কিভাবে দুজনেই একটা ঘটনাকে ইন্টারপ্রিয়েট করছে, এই দু ধরনের ব্যাখ্যার কিন্তু সেম ইন্টারপ্রিটেশন রয়েছে, সেম ইম্পর্টেন্স রয়েছে। তাহলে এথনোমেথোলজি হচ্ছে সেই মেথডে কথা বলছে যেটা একটা ব্যক্তি অ্যাপ্লাই করে টু আন্ডারস্ট্যান্ড দ্য সোশ্যাল ফ্যাক্ট। আর কি বলছে? ইন্টারঅ্যাকশনিস্ট, কথোপকথন, ইন্টারঅ্যাকশনিস্ট পার্সপেক্টিভকে দেখতে হবে। অর্থাৎ কনভারসেশনের একটা বড় রোল রয়েছে। একটা ব্যক্তি কিভাবে অন্য ব্যক্তির সাথে কথা বলছে, এই অন্য ব্যক্তির সাথে কথা বা কনভারসেশন, মিথস্ক্রিয়ার যে ধরন, এটাকে বুঝতে হবে। দেখো সমাজে মিথস্ক্রিয়া একই রকমের সব জায়গায় হয় না। একটা টিচার স্টুডেন্টের যে মিথস্ক্রিয়া, দুটো বন্ধু ফ্রেন্ডের যে মিথস্ক্রিয়া, ঠিক আছে, মানে মায়ের সাথে সন্তানের যে মিথস্ক্রিয়া, তো সব জায়গায় মিথস্ক্রিয়ার ওরিয়েন্টেশনটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। সোশ্যাল সার্কামস্টান্সেস চেঞ্জ হয়ে যাবে, তো মিথস্ক্রিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। মহিলাদের ক্ষেত্রেও তাই, মহিলারাও সেম ধরনের ইন্টারঅ্যাকশনিস্ট প্যাটার্নস এর সম্মুখীন হয়, তারাও তাদের জীবনেও কিন্তু ইন্টারঅ্যাকশনিস্ট প্যাটার্নে এই ধরনের বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে, এবং এগুলো কি গুণগত, অর্থাৎ ইন্টারঅ্যাকশনের প্যাটার্ন গুলোকে আমরা কিভাবে দেখবো? গুণগত পদ্ধতি। সেই জন্য দেখো লাস্ট পয়েন্টে বলছে তারা কিন্তু কোয়ান্টিটেটিভ থেকে কোয়ালিটেটিভ মেথডকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। তাহলে কোয়ান্টিটেটিভ মেথড যেখানে সংখ্যাকে প্রাধান্য দিচ্ছে, তার জায়গায় ফেমিনিস্টরা কোয়ালিটেটিভ মেথড, ভ্যালু কে ইম্পর্টেন্স দিচ্ছে। তাহলে আমরা এখানে কি দেখলাম? এখানে স্মিথের কতগুলো ইম্পর্টেন্ট বক্তব্য আমরা দেখলাম, as well as দেখলাম perception of androcentric as well as perception of gynocentric।
নারীবাদী আলোচনায় কি কি জিনিস ইম্পর্টেন্স পাচ্ছে তারা দেখাচ্ছে কিভাবে মেল সোশ্যাল ইউনিভার্স সমাজের উপরে ডমিনেটিং রোল প্লে করে, তারা মহিলাদের স্টিরিওটিপিক্যাল ইমেজকে রিপ্রেজেন্ট করছে, তারা দেখানোর চেষ্টা করছে এই ধরনের নলেজ গুলোর ইভলভ হয় এলিট ক্লাসের দ্বারা, তারা মেথড হিসাবে ফেনোমেনোলজি, এথনোমেথোলজি, ইন্টারঅ্যাকশনিস্ট পার্সপেক্টিভকে ইম্পর্টেন্স দিচ্ছে। অন দ্য আদার সাইড তারা কোয়ালিটেটিভ মেথডকে ইম্পর্টেন্স দিচ্ছে, অর্থাৎ একটা ব্যক্তির জীবনশৈলী তার সঙ্গে কোয়ালিটেটিভ আলোচনার মধ্যে দিয়েই বোঝা সম্ভব, কোয়ান্টিটির মধ্যে দিয়ে কিন্তু তার ইমোশনস গুলোকে ধরা যায় না। ইমোশনস, আবেগগুলোকে ধরতে হলে আমাকে কিন্তু কোয়ালিটেটিভ ডিসকাশন করতে হবে। তারপরে যে টপিকটা দেখো, টপিকটা বলছে কি ফেমিনিস্ট ইম্পিরিক্যাল অ্যাপ্রোচ। এই যে ইম্পিরিক্যাল অ্যাপ্রোচ, এই ইম্পিরিক্যাল অ্যাপ্রোচে কি বলছে দেখো, অভিজ্ঞতা সংক্রান্ত দৃষ্টিকোণ। তো কাদের অভিজ্ঞতা? নারীবাদীদের অভিজ্ঞতা, তিনি বলছে ফেমিনিস্ট। উনিশশো 60 থেকে 70-এর দশকের নারী মুক্তি আন্দোলন থেকে উঠে আসা নারীবাদী তাত্ত্বিকরা যুক্তি দিয়েছিলেন যে নারীর দৃষ্টিকোণ থেকে গবেষণা করার প্রয়োজন ছিল। অর্থাৎ 60-এর এবং 70-এর দশকে যে সমস্ত নারীবাদী তাত্ত্বিকরা, ফেমিনিস্ট রিসার্চাররা উঠে আসছে বা স্কলার বা থিঙ্কাররা উঠে আসছে, তারা দেখানোর চেষ্টা করছে যে যে গবেষণা ক্ষেত্রকে ফেমিনিস্ট পারসেপশন থেকে দেখতে হবে। খুব ভালো কথা। সেকেন্ড কি বলছে, উদ্দেশ্য ছিল নারীদের গবেষণার জন্য একটি স্থান তৈরি করা এবং সচেতনতা বৃদ্ধি করা। এখানে স্থান মানে অর্থাৎ নারীবাদী পারসেপশনের জন্য কি করতে হবে, সোশ্যাল সিচুয়েশন, সার্কামস্টান্সেস তৈরি করতে হবে। অর্থাৎ সোশ্যাল সিচুয়েশনকে নারীর অ্যাসপেক্ট থেকে দেখো, ফ্যামিলিকে শুধুমাত্র পুরুষদের দৃষ্টিকোণ থেকে দিলে চলবে না, ফ্যামিলি ওরিয়েন্টেশনকে বুঝতে হলে আমার কিন্তু ফেমিনিস্ট পারসেপশনকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এই ধরনের যে আলোচনার ফ্রুটফুল রয়েছে, এটাকে আমাদেরকে দেখতে হবে ফেমিনিস্ট পারসেপশন থেকে। আর কি, পশ্চিমী নারীবাদী পণ্ডিতরা তাদের ইতিহাস, সাহিত্য, দর্শন এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের অধ্যয়নে নারীদের অন্তর্ভুক্ত করা শুরু করে। অর্থাৎ জিনিসটা কি, অর্থাৎ সেই সময়কার যে ফেমিনিস্ট থিঙ্কাররা, তারা কিন্তু তাদের আলোচনায় হিস্ট্রি, দর্শন, এই সমস্ত জিনিসগুলোকে ইম্পর্টেন্স দেয়। কারণ হচ্ছে এই সবগুলো জায়গাতেই এই সাহিত্য বলো, ইতিহাস বলো, দর্শন বলো, সমস্ত ক্ষেত্রে মেল ডমিনেন্স রয়েছে, মেল আইডিওলজি রয়েছে। তাহলে সেগুলোকে তো নতুন করে আলোচনা করার প্রয়োজন রয়েছে, কারণ নারীবাদীরা সেগুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার কথা ভাবছে। তাহলে ফেমিনিস্ট ওরিয়েন্টেশনকে সব জায়গায় ঢোকাতে হবে, সব দিক থেকে তাদের পারসেপশনটাকে বুঝতে হবে। ফোর্থ, মহিলাদের অধ্যয়নের জন্য সচেতন প্রচেষ্টা চালানো, অর্থাৎ বিভিন্ন গ্রাসরুট লেভেল থেকে সচেতনতা বাড়ানো। যে ব্যক্তি যে যে ফিল্ডে আছে, সে সেই ফিল্ড অফ পজিশন থেকে কিন্তু তার সচেতনতা বাড়াবে। অর্থাৎ ব্যক্তি যে স্কুল বা কলেজের স্টুডেন্টরা তাদের স্টুডেন্ট সার্কেলে, তাদের টিচিং সার্কেলে, একাডেমিক সার্কেলে এই ধরনের এর প্রমোশন ঘটাবে, এই বিষয়টাকে মাথায় নিয়ে আসবে, এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করবে। ঠিক তেমনি বিভিন্ন ফিল্ডে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তারা প্রত্যেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটাকে তুলে ধরবে, এটা স্বাভাবিক। তারপরে কি বলছে, নারীদের অধ্যয়ন, তাদের কৃতিত্ব, তাদের কৃতিত্ব ইত্যাদি পশ্চিমের বেশ কয়েকটি নারী অধ্যয়ন বিভাগে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। অর্থাৎ দেখো, ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু নারীবাদ বরাবরই কিন্তু একটা জায়গা দখল করেছে। আমাদের ইন্ডিয়াতে কিন্তু পারসেপশনটা অনেক পরে আসে, সোশিওলজির ডেভেলপমেন্ট পারসেপশন অনেক পরে আসে, সেটা কিন্তু পশ্চিমী সমাজে অনেক আগেই আসে। তাই না, বলছে পশ্চিমী সমাজে নারীবাদ কিন্তু খুব তাড়াতাড়ি ফ্লারিশ করে। 1970s এর যে সময়কাল, যে পশ্চিমী সমাজগুলোতে কিন্তু তার একটা বড় রোল রয়েছে। আর কি বলছে, তারা জোর দিয়েছিল যে নারীরা পুরুষদের মতোই সক্ষম
এটিকে সঠিক দিকের একটি পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়েছিল, যেখানে অ্যান্ড্রোসেন্ট্রিক পক্ষপাত সংশোধন করা হচ্ছে। নারীরা কি বলছে? পুরুষদের মতোই সক্ষম। এটিকে সঠিক দিকের একটি পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়েছে। দেখো এই কথা যেটা আছে, এই কথাটা খুব কন্ট্রাডিক্টরি। কিরকম একটা কথা বলছে যে নারীদের প্রাধান্য বাড়াতে হবে ডেফিনেটলি, এবং পুরুষতান্ত্রিক সমাজে এতদিন পর্যন্ত যে নারীরা পিছিয়ে পড়েছিল তাদের জন্য কিন্তু জায়গা তৈরি করার একটা প্রয়োজন রয়েছে। কারণ পুরুষরা যে ধরনের কাজগুলো করেছে সেই কাজগুলো কিন্তু মহিলারাও করতে পারে। অর্থাৎ দুজনের মধ্যে যদি সেই নির্দিষ্ট কাজের যদি কোয়ালিটি এন্ড ক্যাপাবিলিটি থাকে, তাহলে বোথ মেল এন্ড ফিমেল ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশনস। এই হচ্ছে একটা ফেমিনিস্ট এমপিরিক্যাল ওরিয়েন্টেশন। ফেমিনিজম কিন্তু সবসময় চেষ্টা করেছে পক্ষপাতকে বর্জন করে এমন একটা ধারণাকে রিপ্রেজেন্ট করা যেখানে মহিলাদের যে এতদিন পর্যন্ত পিছিয়ে রাখা হয়েছিল সেই পিছিয়ে রাখা জায়গার কিছুটা হলেও মোচন ঘটে। এখানে আমরা দেখে নেব কতগুলো ইম্পর্টেন্ট ফেমিনিস্ট এসেনশিয়ালস। প্রথমে কি দেখবো? হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। হিউম্যানিস্টিক অ্যাপ্রোচকে নারীবাদীরা কি করছে? রিফ্রেম করার কথা বলছে। কারণ এতদিন পর্যন্ত যে হিউম্যানিজমের চিত্রকে রিপ্রেজেন্ট করা হয়েছে, দ্যাট ইজ টোটালি অ্যাসোসিয়েটেড উইথ মেল ডমিনেন্স। তাহলে কি করব? এই মেল ডমিনেন্স বা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ এটাকে ক্রিটিসাইজ করে মহিলাদের প্রপার ইমেজটাকে তুলে ধরার চেষ্টা করব। সেকেন্ড পয়েন্ট কি বলছে? রিপ্লেস আইডিয়াল ম্যান এন্ড আইডিয়াল উইমেন। অর্থাৎ এই যে কনসেপ্টটা আছে না, আইডিয়াল ম্যান, আদর্শ পুরুষ বা আদর্শ মহিলা, এটাকে প্রথমে বর্জন করা উচিত। তার মানে তার কি বলতে, নো ওয়ান ক্যান বি আ পারফেক্ট। কোনো কিছুই প্রপারলি পারফেক্ট নয়। তাহলে কি করব? তাহলে কি করতে হবে? তাই আইডিয়াল কনসেপ্টটাকেই বাদ দিয়ে দিতে হবে। আইডিয়াল, ওয়েবার যদি পারসেপশন দেখি, ওয়েবার কি বলছে? আইডিয়াল টাইপ মানে একটা প্রোটোটাইপ, ঠিক আছে, একটা বেস্ট ইমেজ। পিপল ট্রাই টু ফিট দেমসেলফ উইদিন দিস ইমেজ। তাহলে এই যে বেস্ট ইমেজ অফ থট, এই বেস্ট ইমেজ অফ থটটা একটা গভর্নমেন্ট অফিস, কোনো বিউরোক্রেটিক স্ট্রাকচার, এগুলোতে কিন্তু এটা অ্যাপ্লাই করা হয়, যেখানে কোনো কাজকে একটা আইডিয়ালিস্টিক নোশনের উপরে ভিত্তি করে দাঁড় করানোর চেষ্টা করা হয়। কেউ নারীবাদীরা কি বলছে? নারীবাদীরা বলছে যে আইডিয়াল কনসেপ্টটাকেই বাদ দিয়ে দাও, আইডিয়াল মেন এন্ড আইডিয়াল উইমেন বলে কিছু হয় না। Harding was talking about all knowledge is situated. দেখো এখানে এই যে আইডিয়ালিস্টিক ম্যান এন্ড উইমেন এর পরে দেখো এখানে বলছে, হার্ডিং কি বলছে? অল নলেজ ইজ সিচুয়েটেড। সিচুয়েটেড কেন? অর্থাৎ আমরা যে নলেজটা গেইন করবো কোন জায়গা থেকে, কোন তথ্য যখন পাবো, এই তথ্য বা ডেটা, এই ইনফরমেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিচুয়েশন। একটা নির্দিষ্ট সিচুয়েশনের সাথে সেটা অ্যাসোসিয়েটেড। তাহলে নলেজকে কিভাবে রপ্ত করব? যখন আমরা সিচুয়েশনকে ইন্টারপ্রেট করব। সিচুয়েশন যদি ভালো করে বোঝা যায়, তাহলে সেখান থেকে প্রপার নলেজটা আমরা কিন্তু ইজিলি গেইন করতে পারি। ফোর্থ কি বলছে? দ্য এপিস্টেমোলজি এন্ড দ্য অন্টোলজি অফ দ্য রিসার্চার is determined by his or her locations. খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কথা বলছে। The epistemology and ontology, অর্থাৎ নলেজ আর ট্রুথ, এক্সপিরিয়েন্স কিভাবে ডিটারমাইন্ড হবে? বেসড অন দ্য রিসার্চার লোকেশনস। অর্থাৎ রিসার্চার যে পারসেপশন বা যে জায়গায় গবেষণা করছে সেখানকার সার্কামস্টান্সেস, সেখানকার যে সোশ্যাল সিচুয়েশনস, লোকেশনস তাকে কিন্তু ইনফরমেশন প্রোভাইড করবে। তো সেখান থেকে ইনফরমেশন পেতেও পারে, নাও পেতে পারে, প্রবলেম ফেস করতে পারে, ঝামেলা হতে পারে,
বা প্রবলেম ইনফরমেশন পেতে গিয়ে বিভিন্ন সমস্যা ফেস করতে পারে। এইটা এই যে গ্রাসরুট লেভেল থেকে যে সমস্ত জিনিসগুলো সে জেনে আসছে, যে বাজারে ফেস করছে, এটাই তো নলেজ, এটাই তো তাকে ট্রু ইমেজটা দেবে। তাহলে এই ট্রু ইমেজটাকে ধরতে হবে, তখনই ধরা যাবে যখন তাকে আমরা লোকেশনাল অ্যাসপেক্টে দেখব। তাহলে কি পেলাম? ফেমিনিস্টিক এসেনশিয়ালে তারা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচকে রিফ্রেম করার কথা বলছে। এতদিন পর্যন্ত যেখানে পুরুষ ডমিনেন্সের প্রাধান্য ছিল, সেখানে মহিলাদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা। সেকেন্ড হচ্ছে আইডিয়াল ম্যান এন্ড আইডিয়াল উইমেন বলে কিছু হয় না, এই কনসেপ্টটাকে রিপ্লেস করতে হবে এবং মেন এন্ড উইমেন দুটোকেই কিন্তু গুরুত্ব দিতে হবে। আইডিয়াল বলে কোনো স্পেসিফিক ব্যক্তি বা স্পেসিফিক পুরুষ বা মহিলাকে এখানে তুলে ধরার কোনো প্রয়োজন নেই। তারপরে কি বলা হচ্ছে? নলেজ সবসময় একটা সোশ্যাল সার্কামস্টান্সেস, একটা সোশ্যাল সিচুয়েশনের সাথে ইনকর্পোরেটেড। একটা পরিস্থিতির প্রেক্ষাপট থেকেই আমরা কিন্তু নলেজকে আইডেন্টিফাই, অ্যাকুয়ার করতে পারি। So it is our duty when you go to the field in our sociology. Field is more essential. When you go to the field, and through the field we can observe, we can internalize so many informations, and the information is the first-hand informations. সেজন্য বলছে একজন রিসার্চারের কাছে এপিস্টেমোলজিক্যাল এন্ড অন্টোলজিক্যাল যে গবেষণা, সেটা অনেক বেশি সিচুয়েশনাল, লোকেশন ওরিয়েন্টেড। এরপরে আমরা দুটো থিওরিটিক্যাল ওরিয়েন্টেশন হয়তো পড়বো, একটা হচ্ছে স্ট্যান্ড পয়েন্ট থিওরি, আর একটা মনে হচ্ছে পোস্ট মডার্নিস্ট। এই দুটো জিনিস আমরা দেখবো। স্ট্যান্ড পয়েন্ট থিওরির বক্তব্য কি? স্ট্যান্ড পয়েন্ট থিওরি ইজ টকিং অ্যাবাউট দ্য সোশ্যাল সিচুয়েশনস বা লোকেশনস। অর্থাৎ একটা ব্যক্তি, একটা মহিলার পারসেপশনকে তার সোশ্যাল পজিশনস থেকেই ভালো বোঝা সম্ভব। ধর একটা মিডল ক্লাস ফ্যামিলির উইমেন, একটা লোয়ার ক্লাস ফ্যামিলির উইমেন, আর একটা হাই ক্লাস ফ্যামিলির উইমেন, তিনটে ডিফারেন্ট সোশ্যাল সিচুয়েশনে বিলং করে। তাহলে তিনজনের ক্ষেত্রে কমন পারসেপশন দে অল আর উইমেন, কিন্তু তাদের লাইফস্টাইল, তাদের বিহেভিয়ার, তাদের ফুড হ্যাবিট, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ তাদের সোশ্যাল ইনকর্পোরেশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু চেঞ্জেস আছে। চেঞ্জেস কেন? বেসড অন দেয়ার সোশ্যাল লোকেশনস। অর্থাৎ স্ট্যান্ড পয়েন্ট থিওরি খুব স্পেসিফিক্যালি লোকেশন ওরিয়েন্টেড, সিচুয়েশন ওরিয়েন্টেড এটাকে ইম্পর্টেন্স দেয়। আন্ডারস্ট্যান্ডিং উইমেন্স এক্সপিরিয়েন্স ইজ ফান্ডামেন্টাল টু আন্ডারস্ট্যান্ডিং দেয়ার রিয়েলিটিজ। অর্থাৎ তাদের বাস্তবিকতাকে বুঝেই তবেই কিন্তু তার ফান্ডামেন্টাল গুলোকে বোঝা যাবে, তার আন্ডারস্ট্যান্ডিং, তার সিচুয়েশনসকে, তার পরিস্থিতিকে বোঝা সম্ভব। আর কি বলছে? নো অ্যাবসলিউট ট্রুথ। অর্থাৎ সোশ্যাল সায়েন্সের স্ট্যান্ড পয়েন্ট থিওরি অ্যাবসেশন বলছে, পারসেপশন বলছে যে দেয়ার ইজ নো অ্যাবসলিউট ট্রুথ। অ্যাবসলিউট ট্রুথ বলে কিছু নেই। আমার সমাজে যেটা রিয়েল বা রিয়েলিস্টিক মনে হতে পারে, অন্য কোনো সমাজে তার কোনো ইম্পর্টেন্স তখন থাকতে না পারে। ইউরোপিয়ান কান্ট্রিতে, কানাডিয়ান সোসাইটিতে গে বা লেসবিয়ান ম্যারেজ যতটা অ্যাকসেপ্টেড, আমার সমাজ ততটা অ্যাকসেপ্টেড নয়। গ্রামাঞ্চল বা শহরাঞ্চলের তো বিষয়গুলোর মধ্যে বিস্তর ডিফারেন্স দেখতে পাবে। অর্থাৎ অ্যাবসলিউট ট্রুথ বলে কিছু হয় না। তারপরে কি বলছে? ট্রুথ ইজ সোশ্যালি এন্ড কালচারালি লোকেটেড। প্রত্যেকটা ট্রুথের সাথে সোশিও কালচার অ্যাটমসফিয়ার ইজ রেসপন্সিবল। আজ ক্লাসটা হচ্ছে ট্রুথ। কেন হচ্ছে? জাস্ট বিকজ অফ দ্যাট ইজ এ প্রি শিডিউলড, এবং আমি এখানে এসে পৌঁছেছি, ক্লাসটা নিচ্ছি, দ্যাটস ওয়াই ক্লাসটা হচ্ছে। আমি যদি না পৌঁছাতাম তাহলে ক্লাসটা কিন্তু হতো না। রাইট? ট্রুথ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য সোশ্যাল সিচুয়েশনস। দ্য সোশ্যাল সিচুয়েশনের সাথে ট্রুথটা নির্ভর করে, এবং ইট ইজ অলওয়েজ চেঞ্জিং। সেজন্য বলছি কোনো কিছু অ্যাবসলিউট ট্রুথ বলে কিছু নেই। স্ট্যান্ড পয়েন্ট থিওরি লোকেশন বা সোশ্যাল সিচুয়েশনের অ্যাসপেক্টে মহিলাদের সিচুয়েশনকে ডিফাইন করার কথা বলছে। লাস্ট দেখে নেব কি পোস্ট মডার্নিস্টদের পারসেপশন। পোস্ট মডার্নিস্ট পারসেপশন 90s 80s এর পর থেকে জনপ্রিয়তা অর্জন করে এবং কি করছে? নারীবাদী এই জ্ঞান উৎপাদনের সমালোচনা করছে। তারা কিন্তু পোস্ট মডার্নিজম কিন্তু ডিফারেন্ট পারসেপশন থেকে দেখছে। অর্থাৎ তারা কিন্তু যৌক্তিকতা, বস্তুনিষ্ঠতা, অবজেক্টিভিটি, পজিটিভিজম
এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছে না, এবং কোথাও না কোথাও দেখানোর চেষ্টা করছেন যে কোনো রিসার্চ কিন্তু ট্রুলি বায়াসড ফ্রি হয় না, বায়াসড ওরিয়েন্টেড হয়। তার কারণ হচ্ছে একজন রিসার্চার যখন রিসার্চ করে সে তখন একটা সোশ্যাল সিচুয়েশন বা সোশ্যাল পারসেপশনকে ইম্পর্টেন্স দিচ্ছে, তার তো একটা নিজস্ব ভিউজ আছে, সেই নিজস্ব ভিউজটাকে একদম টোটালি ইগনোর করা যায় না। সেই জন্য বলছে পুরোপুরি পক্ষপাত মুক্ত নয়। এবং এখানে দুটো ব্যক্তির নাম আমরা দেখে নেব, সেটা হচ্ছে যে জাক দেরিদা এবং হচ্ছে মিশেল ফুকো। তাহলে এই যে দুটো ব্যক্তিত্ব দেরিদা এবং ফুকো, এরা কিন্তু পোস্ট মডার্ন থিঙ্কিং এ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। তুমি যদি ফুকোর পাওয়ার অফ নলেজ দেখো, পাওয়ার, ঠিক আছে, বা দেরিদার ধরো ডিকনস্ট্রাকটিভ অ্যানালিসিস যদি পড়ো, সেখানে দেখবে যে কিভাবে তারা তাদের এই আলোচনাগুলো কোথাও না কোথাও উইমেন সেগমেন্টকে ইম্পর্টেন্স দিচ্ছে, নারীদের হাতে যদি ক্ষমতা বা নারীদের যে সমাজে একটা বড় ম্যাসিভ রোল প্লে করে সেটা কিন্তু তাদের আলোচনায় ফুটে উঠছে। এবং তারা দেখানোর চেষ্টা করছেন যে প্রত্যেকটা সোশ্যাল অ্যাসপেক্ট, সোশ্যাল সিচুয়েশনের সাথে কিন্তু কোথাও না কোথাও সোশিও কালচারাল পলিটিক্যাল অ্যাসপেক্ট অ্যাসোসিয়েট রিলেটেড থাকে। অর্থাৎ কোনো কিছুকে কারোর সঙ্গে বাদ দিয়ে আলোচনা করা যাবে না। আর শুধুমাত্র মেল সেন্ট্রিক আলোচনা করলাম বা শুধুমাত্র উইমেন সেন্ট্রিক আলোচনা, এভাবে কিন্তু পসিবল নয়। তাহলে এগুলো কিন্তু ইন্টার রিলেটেড, একটা আলোচনার অ্যাসপেক্টে অন্যগুলো কিন্তু চলে আসবে, তার অ্যাসপেক্টটা আমরা দেখতে হবে, কারণ বিভিন্ন পারসেপশনের অ্যাসপেক্টেই কিন্তু আমাদের কাছে ইনফরমেশনটা ক্যারি ফরওয়ার্ড হয়। সুতরাং তারা কি বলছে, এই যে গ্রোথ অফ এপিস্টিমোলজি, অর্থাৎ যে নলেজের যে ফ্লো, সেখানে কিন্তু সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের প্রাধান্য রয়েছে। অর্থাৎ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট থ্রু আমাকে কিন্তু একটা এন্টায়ার সোশ্যাল ওরিয়েন্টেশনের এপিস্টিমোলজিক্যাল নলেজ ফুটে উঠবে। খুব ইন্টারেস্টিং একটা পারসেপশন এখানে আছে। দেখো রামজানউগলু একটা পারসেপশন যুক্তি দেন। তিনি বলছেন যে উত্তর আধুনিক নারীবাদী চিন্তাধারা সেই সীমাবদ্ধতাগুলোকে স্বীকৃতি দিতে হবে যে আমাদের বস্তুগত অস্তিত্ব লিঙ্গের কার্যকারিতার উপরে সেট করে, কিছুই নয়। তিনি বলছেন যে দেখো 1970s এর আগে যে সমস্ত আলোচনাগুলো হয়েছে সেখানে তো ধরো খুব বেশি উইমেন সেন্ট্রিক আইডিওলজি প্রাধান্য পায়নি। তাহলে এই যে উইমেন সেন্ট্রিক আইডিওলজি গুলো প্রাধান্য পাচ্ছে না, তার কোথাও না কোথাও যে ব্লকেজ গুলো আছে, যে সীমাবদ্ধতা গুলো ছিল, সেগুলোকে দূর করে ফেলতে হবে। এবং কোথাও না কোথাও এই থিঙ্কিং, এই থটটাকে উইমেন সেন্ট্রিক ওয়েতে ডিফাইন করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি যে একে অপরের থেকে ভিন্ন হয়ে যায়, পুরুষের থেকে মহিলা যে ভিন্ন, বা একটা মহিলা থেকে আরেকটা মহিলা যে ভিন্ন হয়ে যায়, সেটা কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে। এটা ধরো হোয়াইট উইমেন আর একটা ধরো মহিলা উইমেন, ব্ল্যাক উইমেন, তাদের জীবনশৈলী কিন্তু এক নয়। একজন ধরো খুব ধনী ব্যক্তি, ধনী মহিলা, আর একজন দরিদ্র মহিলার জীবনশৈলী কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। সুতরাং এই বস্তুগত অবজেক্টিভ রিয়েলিটিও ব্যক্তি বিশেষে কিন্তু ভিন্ন রূপ গ্রহণ করে। অর্থাৎ একই সমাজের মধ্যে থেকে অনেকগুলো মহিলা থাকা সত্ত্বেও তাদের প্রত্যেকের জীবনশৈলী আর অন্যের জীবনশৈলী থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। আর কি বলছে লাস্ট পয়েন্ট বলে আমরা বিষয়টাকে শেষ করব, সেটা হচ্ছে যে নারীবাদী চিন্তাধারাকে স্বীকার করতে হবে যে আমাদের অস্তিত্বের উপর সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সীমাবদ্ধতা রয়েছে, এবং তা একটি ট্রান্সেক্সুয়াল, সমকামী মহিলা, পুরুষ বা ইন্টারসেক্স হিসাবেই হোক না কেন। অর্থাৎ যে ধরনের মানুষ, যে ধরনের মানুষের জীবনশৈলী হোক না কেন, তাদের প্রত্যেকের উপরেই কিন্তু সোশ্যাল, কালচারাল, পলিটিক্যাল একটা রিফ্লেকশন রয়েছে। এটাকে কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না। সুতরাং পোস্ট মডার্নিজম একটা ডিফারেন্ট ডাইমেনশন থেকে মহিলাদের জীবনকে দেখানোর চেষ্টা করছে। থ্যাংক ইউ।